final topic lecture subject that is part of midterm. Next class we will basically start a new chapter, and then next Monday we will have our review class, and then on next Wednesday we will have our midterm exam. The good thing is the topic we'll discuss today is not too complex, so online probably will not hamper our understanding of the topic. All right, and basically we'll sort of revisit some of the top concepts that you already know. uh, if you are confused about some things, that will be clear, and as well, um, you may have a little bit better idea after we finish the lecture. All right, so we are still sort of finishing chapter 3. So in the last class, if you can recall, we looked at what is a normalized way to represent floating point numbers. Um, and these were, we can represent the normalized numbers in a binary format by using 32 bits, যেখানে আমার একটা বিটের পারপাস হচ্ছে, ফার্স্ট বিট হচ্ছে সাইন বিট, ডেসিমালের ডান পাশে যেই ভ্যালুগুলো থাকে সেগুলোকে আমি বলছি ম্যান্টিসা আর সিগনিফিক্যান্ট। সো এটা হচ্ছে সিঙ্গেল প্রিসিশন সিস্টেমে 23 বিটস হচ্ছে আমার ম্যান্টিসা থাকে, আর এক্সপোনেন্ট হচ্ছে বেস টু দি পাওয়ার যে ভ্যালু সেটা হচ্ছে আমার এক্সপোনেন্ট। এক্সপোনেন্টের ভ্যালু 8 বিট দিয়ে আমরা যত বড় ভ্যালু রিপ্রেজেন্ট করতে পারি, সবচেয়ে বড় ভ্যালু যেটা আমরা ইউজ করতে পারি এক্সপোনেন্টের ক্ষেত্রে সেটা কত ছিল? I'll give you two options, 8 ones or 7 ones and a 0. I have no idea. Okay. All right. সো এরকম একটা সিকোয়েন্স আমাদের কাছে দেওয়া ছিল, এটাকে বলা হয়েছিল যে কনভার্ট দ্য 32 বিটস ইনটু আ নরমালাইজড বাইনারি ফরম্যাট। কারণ বাইনারি ফরম্যাটের ক্ষেত্রে আমরা ফার্স্ট যেটা জানি যে নাম্বারটা পজিটিভ না নেগেটিভ হবে সেটা আমরা সাইন বিটের যে ভ্যালুটা থাকবে সেটা দিয়ে আমি বুঝতে পারবো। তো সাইন বিটের ভ্যালু যেহেতু 1, তাহলে আমি এটা বলতে পারি যে নাম্বার ইজ গোয়িং টু বি নেগেটিভ। এক্সপোনেন্টের ভ্যালু দেওয়া আছে এত, সো এটা হচ্ছে আমার 131। হ্যাঁ, তাহলে অ্যাকচুয়াল এক্সপোনেন্টটা আসলে কি হবে? অ্যাকচুয়াল এক্সপোনেন্টটা হচ্ছে আমার, এটা হচ্ছে বায়াসড এক্সপোনেন্ট। অ্যাকচুয়াল এক্সপোনেন্টটা বের করতে গেলে আমাকে বায়াসটা সাবট্রাক্ট করতে হবে। বায়াসের ভ্যালু হচ্ছে 127। তাহলে 131 এর থেকে বায়াসটা বাদ দিলে আমি আমার অ্যাকচুয়াল এক্সপোনেন্ট বা অ্যাকচুয়াল নাম্বারটা পাবো। তাহলে এটাকে এক্সপোনেন্ট ফর্মে যদি সাজাতে চাই, যেহেতু আমাকে নরমালাইজড বাইনারি ফরম্যাটে লিখতে বলা হয়েছে, সো এক্সপোনেন্ট ফর্মের বেসটা হচ্ছে 2, বেস 2 হচ্ছে বাইনারির বেস 2 দি পাওয়ার 4। আচ্ছা, তাহলে সিগনিফিক্যান্ট পোরশনটাই কি থাকে? সিগনিফিক্যান্ট পোরশনে আমরা জানি যে যদি নরমালাইজড, এটাকে নরমালাইজড ফরম্যাটে লিখতে হয় তাহলে ডেসিমালের লেফট সাইডে শুধু একটা ডিজিট থাকতে পারবে, বাইনারি হলে শুধু 1ই থাকতে পারবে, নন জিরো হতে হবে। আর ডেসিমালের ডান পাশে কি থাকবে? আমার ম্যান্টিসা বা সিগনিফিক্যান্টে যা থাকবে সেটাই আমার এখানে চলে আসবে। ওকে, তাহলে এইটা হচ্ছে আমার নরমালাইজড ফর্ম। এটার সাথে আমি যদি এক্সপোনেন্টটাকে
অ্যাড করি তাহলে আই উইল গেট সামথিং লাইক দিস। নরমালাইজড বাইনারি, এটার সাথে আমাকে একটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে এটা হচ্ছে একটা নেগেটিভ নাম্বার, সো আই নিড টু অ্যাড আ নেগেটিভ সাইন ইন দ্য বিগিনিং। ওকে, এটাকে আমি চাইলে ডেসিমালে কনভার্ট করতে পারি। ডেসিমালে কনভার্ট করে আই উইল গেট দিস -28.75। এবং আমরা লাস্ট ক্লাসে এটা দেখেছিলাম যে কিভাবে বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করতে হয়, ডেসিমাল থেকে কিভাবে বাইনারিতে কনভার্ট করতে হয়। এরপরে আমরা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট মাল্টিপ্লিকেশন দেখেছিলাম, যে যদি আমার কাছে 4 ডিজিটের কোনো ডেসিমাল নাম্বার দেওয়া থাকে, আর একটা 4 ডিজিটের ডেসিমাল নাম্বার দেওয়া থাকে, এবং যদি বলা হয় যে সিঙ্গেল প্রিসিশন সিস্টেমে, সিঙ্গেল প্রিসিশন ফরম্যাটে আমার ফ্লোটিং পয়েন্ট মাল্টিপ্লিকেশনের রেজাল্টটা কি হবে, তা আমি বেসিক্যালি তখন কি করি, এক্সপোনেন্ট গুলো যোগ করি। যে নতুন এক্সপোনেন্টটা হবে হচ্ছে 10 প্লাস মাইনাস 5 which is equal to 5। এটাই হচ্ছে আমার মানে রেজাল্টের বেস টু দি পাওয়ার এক্সপোনেন্ট এই ফরম্যাট। হ্যাঁ, সেটা অলরেডি আমার আনবায়াসড অবস্থায় আছে, আমার এখানে আনবায়াসড অবস্থায় লাগবে না। যেটা আমি আগের ক্লাসে বলেছিলাম যে যদি আমার কোনো একটা নাম্বার দেওয়া থাকে, হ্যাঁ, আনবায়াসডে, এবং এখান থেকে যদি আমাকে বাইনারি সিকোয়েন্স বের করতে হয়, তখন এটাকে আমার বায়াসড করার জন্য আবার 127 যোগ করতে হবে। নরমালাইজ থেকে যদি আমি বাইনারিতে 32 বিট বাইনারিতে কনভার্ট করতে চাই, এখানে কি করেছি, 32 বিট বাইনারি থেকে নরমালাইজড বাইনারি ফরম্যাটে করেছি, সো এটা রিভার্সও পসিবল। সো মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে উই আর বেসিক্যালি ডুইং এক্সপোনেন্ট যেটা সেটা বেস সেম থাকবে, এক্সপোনেন্ট দুটো যোগ করলে আমি নতুন এক্সপোনেন্ট পেয়ে যাব। আর বাকি যে পোর্শনটা আছে ওই দুটাকে যদি মাল্টিপ্লাই করি, হ্যাঁ, তাহলে আমি যেই ভ্যালুটা পাবো সেটাকে আমার নরমালাইজড ফরম্যাটে নিতে হবে। সো এটা কি নরমালাইজড ফরম্যাটে ছিল, মনে আছে? আচ্ছা, মনে আছে ধরে নিচ্ছি, বলতে পারছেন না শুধু। আচ্ছা, তাহলে এটা নরমালাইজড ফরম্যাটে নেই। এটাকে নরমালাইজড ফরম্যাটে বানানোর জন্য আমার ডেসিমালের বাম পাশে এটাকে নন জিরো করতে হবে। তো নন জিরো করার জন্য আমি এখানে 1 পেয়েছি, which is okay। 10 to the power 6, round and renormalize if necessary। ওকে, সো এই হচ্ছে আমাদের কুইক ওভারভিউ from the last class. All right, so today, as I said, we will basically look at some of the basic components, look at some examples and circuit building that you already know, and that will also help you to improve your confusion if there are any. Acha. So now if I ask you a question, as you know, you have passed 231, you got a good grade in 231, so you know all of this. So can you tell me what is a clock? So it is something that sends a pulse. It's a signal. Basically, it's a signal. So, and there is a time interval between each pulse. যেরকম আমি বলতে পারি যে t equal to 20 nanosecond, it's a time period between each pulse or clock. Clock frequency মানে কি? Clock frequency মানে হচ্ছে যে 1 by this total time period. An example হচ্ছে 50 megahertz can be an example of a clock frequency. Okay, and when we talk about a signal, it can have a low signal and a high signal. So whenever there is the passing of electron or not passing of electron, gives you a low signal or a high signal. Okay,
Do you know what is a duty cycle? Have you heard the term before? So again, we already know what is a signal. তার মানে আমার কাছে যদি একটা সিগন্যাল থাকে, ওই সিগন্যালটা যতক্ষণ পর্যন্ত হাই আছে, শুধু ওই টাইমটা, পুরো হোল সিগন্যালের লো প্লাস হাই টাইম মিলিয়ে, মানে টোটাল টাইম এর যে রেশিও, সেটাকে আমি বলি ডিউটি সাইকেল। তো আমার কাছে যদি এরকম একটা সিগন্যাল থাকে যেখানে there is some 50% of the time it is high আর 50% of the time it is low, তাহলে আমার টোটাল টাইম it takes is t, and signal high remains 50% of the time, so t by 2, and I can say the duty cycle for this clock is 50%. So that's another term. Probably you already know, but you probably may not know the term. And there is another term we use different cases in the industry. Somebody can ask you, do you, like, what is the duty cycle? So it's just the ratio. Okay. So as we are looking into arithmetics for computers, we used adders, parallel adders, shift registers. So today we'll try to discuss from the basic concepts. How is an adder implemented, and what is the first step of creating an adder? Basically, the first step is we can make an adder. Adder ক্ষেত্রে কি করতে হবে? We have to take two inputs. Two inputs is basically what? Two bit value, and if I give the values, I will get a summation of those two values, and I will may or may not get a carry. So this is what we call is a half adder. The half adder has two inputs, and it can give an output as a sum, and there is a carry bit. Okay, so if we make a truth table for this, we will get if the value of a and b are both 0, sum is 0, carry is 0. Okay, if the value of a is 0, 1, sum is 1, carry is 0. A1 B0, sum 1, carry 0. A1 B1, sum 0, carry 1. Acha. So now my question to you is, what would be the logical expression for this half adder? স্যার সাম বের করার জন্য জাস্ট এক্সঅর করলেই তো হয় এ আর বি। এ আর বি এর এক্সঅর করলে হয়, তাহলে লজিক্যাল এক্সপ্রেশনটা কি হবে ট্রুথ টেবিল থেকে, যেটা দিয়ে আমি এক্সঅর পাবো? এ বার বি করলে কি পাবো? 1 প্লাস এ বি বার, এটাই কি? এটাই আমাদের এ এক্সঅর বি, রাইট? জি স্যার। এ বার বি প্লাস এ বি বার, দিস ইজ এ এক্সঅর বি। আর ক্যারি কখন পাবো? যখন এ বি দুটোই 1, তার মানে ক্যারি ইকুয়াল টু এ বি। ওকে, এটা তো সবাই বুঝতে পারি, রাইট? ভেরি বেসিক থিং। ওকে, এখন হচ্ছে, now if I ask you যে what are the limitations of a half adder? হাফ অ্যাডারের লিমিটেশন কি? লিমিটেশন নেই কোনো? হ্যাঁ, স্যার এটার জন্য কোনো ক্যারি ইন নাই।
এটার জন্য কোনো ক্যারি ইন নাই, কারণ আমার যে ক্যারিটা আসছে ওটা আমি কোথাও কনসিডার করছি না। আচ্ছা, তো কনসিডার যেহেতু করছি না, এটাকে আমরা তাহলে কিভাবে কনসিডার করতে পারি? আমার কি হাফ অ্যাডার দিয়ে কি ওটা করা পসিবল, নাকি আমাকে নতুন কিছু করতে হবে? হ্যাঁ, হাফ অ্যাডার দিয়ে করা পসিবল। না স্যার, আরেকটা ইনপুট লাগবে ক্যারি ইনের জন্য। হ্যাঁ, এখন দ্য কোয়েশ্চেন টু দ্যাট ইজ হাফ অ্যাডার দিয়ে করা পসিবল, কিন্তু আমার একটা হাফ অ্যাডার দিয়ে করা পসিবল না। একটা হাফ অ্যাডার দিয়ে পসিবল না। আমার তাহলে কয়টা হাফ অ্যাডার লাগবে? I can solve it by using two half adders. I can solve it by using two half adders, or আমি যদি হাফ অ্যাডারের লজিক সার্কিটটা চিন্তা করি, আমি বললাম কি a XOR b, এই দুটো হচ্ছে আমার XOR গেটে পাস করলে I will get the sum, আর a আর b যদি আমি একটা AND গেটে পাস করি I will get the carry। কারণ এটা হচ্ছে আমার হাফ অ্যাডারের একটা সার্কিট। এখন এইটাকে যদি আমি কোনোভাবে ইনকর্পোরেট করতে পারি আরেকটা হাফ অ্যাডারের সাথে, then I will get a full adder. ফুল অ্যাডারে আমার কি কি জিনিস চেঞ্জ হচ্ছে? আমাদের একটা ক্যারি ইন থাকছে। রাইট, আমাদের একটা ক্যারি ইন থাকছে, তার মানে আমাদের এ বি আছে, আমাদের এখন একটা ক্যারি ইন থাকছে। তাহলে যেই ক্যারিটা আমরা আগে কনসিডার করতাম না, এখন আমরা ওই ক্যারিটা ইন হিসেবে কনসিডার করছি। We still have the sum that we need and we still have the carry out that we need, right? এখন যেহেতু আমার তিনটা ইনপুট, তাহলে আমার কম্বিনেশনও বেড়ে যাচ্ছে। So I will get 8 combinations of values as input, and 0 0 0 0 0 1 and so on, 1 1 1. কোনটার জন্য I will get an 1 as a sum? 0 0 1 0 1 0 1 0 0 and 1 1 1। তার মানে লজিক্যাল এক্সপ্রেশনটা কি হবে? a bar b bar c in plus a bar b c in bar a b bar c in bar plus a b c in, right? ওকে, তাহলে আমি এখান থেকে কি বের করতে পারি? আমি যদি a বারটা কমন নেই, I can have b bar c in plus b c in bar। তার মানে এটা একটা এরকম ফরম্যাট আসছে যে a bar b plus a b bar, which is what? a XOR b। তাহলে a bar b XOR c in প্লাস এখান থেকে যদি আমি a কমন নেই, তাহলে আমি এরকম কিছু পেতে পারি যে b bar c in bar প্লাস b c in। এটা আবার a XOR b হোল বার। ওকে, যদি a কমন নেই, এটাকে আমি আবার লিখতে পারি যে a bar b প্লাস a b বার, তাহলে a XOR b, b হচ্ছে b XOR c in, এই ফরম্যাটে লিখতে পারি। জি স্যার। স্যার, আমাদের কি জানা লাগবে হাউ দ্য কনভার্সন ইজ, মানে ফার্স্ট সেন্টেন্স থেকে লাস্ট লাইনে কিভাবে যেতে হয়, ওটা কি জানা লাগবে আমাদের, নাকি জাস্ট লাস্ট লাইনটা জানলেই হবে? It's part of you are learning to apply how this actually works. So if you just know this, এটা কিভাবে আসলো, so I'm just showing you how it comes. You just need to know that. You just need to know that যে আমি জানি যে এটা কিভাবে আসলো। এখন কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে, it becomes very much an embarrassing situation। ধরেন আপনি ইন্টারভিউ দিতে গেলেন কোন একটা জবের ক্ষেত্রে, তো অবশ্যই আপনার এই নলেজটুকু থাকা লাগবে। ইটস আ বেসিক নলেজ।
আর আপনি যদি বলেন যে আমি শুধু এটুকু জানি, ইটস নট গুড এনাফ অ্যান্সার। ওকে, বাট হ্যাঁ এতটুকু জানাটাও ইম্পর্টেন্ট। ওকে ঠিক আছে, এটা আমি জানলাম। সাম আমি এভাবে বের করতে পারবো ফুল অ্যাডার দিয়ে। আচ্ছা, ক্যারি আউটটা কিভাবে বের করছি? ক্যারি আউট হচ্ছে শুধুমাত্র এই চারটার জন্য সেম ভাবে আমি ক্যারি আউট বের করতে পারি, যে এ বি কমন নিলে আই গেট দিস, সি ইন কমন নিলে আই গেট দিস। তার মানে এ বি প্লাস সি ইন A XOR B, I'll get something like this. যেহেতু C in plus C in bar will have 1. Okay, so now my question to you is, as I was saying, যে আমি কি ফুল অ্যাডার বানাতে কি আমার আসলে নতুন কোনো লজিক সার্কিট বানাতে হবে, নাকি আমি হাফ অ্যাডারের যে লজিক সার্কিটটা দেখছিলাম এটাকে কোনোভাবে ইউটিলাইজ করতে পারবো? What do you think? স্যার এটা কি ইউটিলাইজ করা যাবে, বাট একটা এক্সট্রা ইনপুট লাগবে। রাইট, আমার অবশ্যই ইউজ করা যাবে, কিন্তু আমার একটা এক্সট্রা ইনপুট লাগবে। রাইট, সো এখন আমি যদি এইভাবে কনসিডার করি যে আমার সাম কিভাবে বের করছি, এ এক্সর বি এক্সর সি ইন, এ এক্সর বি এক্সর সি ইন, এটা হচ্ছে ফুল অ্যাডারের সাম আমি এভাবে বের করতে পারি। তাহলে এ আর বি দুইটা ইনপুট, একটা এক্সর গেট দিয়ে এরপর কোথায় যাবে, আরেকটা এক্সর গেট, সেখানে ইনপুট আসবে একটা সি ইন, আর সি আউটটা আসছে কিভাবে, এ বি অর গেট, হ্যাঁ, সি ইন এ এক্সর বি। ওকে, তাহলে এখানে দুইটা সেপারেট ইনপুট আছে, দুইটা সেপারেট ইনপুট আছে। একটা হচ্ছে আমি এ বি পাচ্ছি, আর সি ইন পাচ্ছি। উপরের যে অংশটা, উপরের যে অংশটা, এটা হচ্ছে জাস্ট যেই অংশটা উপরে দেখানো হয়েছে এখানে। আর নিচে কি করা হয়েছে, নিচে হচ্ছে যে এ বি, তাহলে দুইটা ইনপুট, একটা আসছে এ, একটা আসছে বি, এদেরকে আমি একটা এন্ড গেটে পাস করলাম, একটা এন্ড গেটে পাস করলাম। আর সি ইনটা লাগবে, সি ইনটা, তাহলে একটা ইনপুট আমি অলরেডি এখানে দিয়েছি সি ইন, এখান থেকে একটা নিচ্ছি, আরেকটা কি এ এক্সর বি, এ এক্সর বি তো আমি এখান থেকেই পাচ্ছি, এ এক্সর বিটা এখানে ইনপুট হিসেবে দিলে আমি কি পাবো, এন্ড গেটে সি ইন এ এক্সর বি, তাহলে এই পোরশনটা পাবো, সি ইন এ এক্সর বি। এটার সাথে এ বি পেয়েছি এই যে নিচের এন্ড গেট থেকে, তাহলে এটা একটা আর এটা একটা, এই দুটোকে আমি অর গেটে যখন পাস করব, দেন আই উইল গেট এই যে সি আউট, যেটা এই সি আউটটা হচ্ছে পাবো। আচ্ছা, এখানে বেসিক্যালি আমার এই অর গেটটা হচ্ছে এক্সট্রা, আর এই যে রেড লাইন দিয়ে ডটেড করা আছে, এটা কি আমার একটা হাফ অ্যাডারের সার্কিট, এ বি দুইটা ইনপুট, আর এটা হচ্ছে another input. Basically we are using the similar, এখানে আমি এক্সাক্ট সেম ইউজ করছি না, বাট এই যে এ বি দুইটা ইনপুট আমি একটা এন্ড গেটে পাস করছি। ওকে, এ বি দুইটা ইনপুট একটা এন্ড গেটে পাস করছি, এখানে একটা অর গেট আছে, এতটুকু আমার কি একটা হাফ অ্যাডার, রাইট? আবার এখানেও কি, এই যে দুইটা ইনপুট একটা এন্ড গেটে আসছে, সিমিলার, আমার লজিক সার্কিটটা সিমিলার, এখানে একটা এক্সর আছে, মানে এরকম সিমিলার লজিক সার্কিট ইউজ করে আমি একটা ফুল অ্যাডার বানাতে পারি। বাট হ্যাঁ, এক্সাক্ট হলে অবশ্যই তো আমি আর যে জিনিসটা চাচ্ছি না, তো এদের মধ্যে কোনো ডিফারেন্স থাকবে না। ওকে, তো বুঝা গেছে যে আমি দুইটা ইকুইভ্যালেন্ট হাফ অ্যাডার
আর একটা অর গেট যদি যোগ করি তাহলে কি আমি আগের মতোই দুইটা আউটপুট পাবো না, একটা সাম একটা ক্যারি? Do you get my point? Yes, sir. ওকে, তার মানে হ্যাঁ সিমিলারলি যে এরকম দুইটা হাফ অ্যাডার মিনলি একটা হাফ অ্যাডারে কি লাগে, একটা এক্সর গেট একটা অ্যান্ড গেট, একটা এক্সর গেট একটা অ্যান্ড গেট। আমার আউটপুটে হচ্ছে একটা সাম একটা ক্যারি, একটা সাম একটা ক্যারি। সো আমি এরকমই কিছু একটা আউটপুট পাচ্ছি, বাট আই নিড অ্যান এক্সট্রা অর গেট টু গেট দ্য ক্যারি আউট সেপারেটলি। ওকে, সো এই হচ্ছে আমার ফুল অ্যাডার। এখন এটাকে যদি আমরা লজিসিমে অ্যাপ্লাই করি, সো উইল গেট সামথিং লাইক দিস, যে আমার কাছে একটা সি ইন ক্যারি ইন আছে, এ বি দুইটা ইনপুট যাবে একটা এক্সর গেটে। সেম লজিক সার্কিটটা আমরা এভাবে বানাতে পারি। এখানে একটা আউটপুট হচ্ছে সাম ইনিশিয়ালি 0 আর ক্যারি আউট এটাও ইনিশিয়ালি 0। ওকে, সো এইভাবে আমরা আমাদের সার্কিটটা ডিজাইন করতে পারি। দিস ইজ ফর সিমুলেশন ইন লজিসিম। আচ্ছা, এখন if I then ask you যে are there any limitations in a full adder? So is it that it's one bit? You can Okay. add only one bit at a time. Yes. You can only add one bit at a time, and yes, that's the main limitation of a full adder circuit. So এটাকে আমরা কিভাবে সলভ করতে পারি? If we can implement some way so we can feed the carry out again back to here, right? Isn't that the case? Yes, sir. If we can do that, then we can solve the situation যে আচ্ছা আমি তো প্রত্যেকবার এক বিট করে ইনপুট দিচ্ছি and I have to give multiple inputs at so we can do that by creating a ripple carry adder, and here it helps us যে আমরা এখন one bit, we are not limited to one bit, we can give n bit as inputs at the same time. We can give n bit inputs at the same time. So এটাকে আমরা one example is ripple carry adder. So you have heard of it, right? Yes, sir. 231 করেছিলাম। হ্যাঁ, রিপল ক্যারি অ্যাডারে কি হয় যে আমরা একসাথে যেই কয়টা বিট ইনপুট দিতে চান, লেটস সে ইউ ওয়ান্ট টু মেক আ 4 bit addition with another 4 bit number, so you can give the input of these two values together, এবং প্রত্যেকটা বিটকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি যে a0 a1 a2 a3 প্লাস b0 b1 b2 b3 সাম পাবো ডিরেক্ট s0 s1 s2 s3 এভাবে ডিরেক্ট সাম পাবো। তাহলে আমার যদি 4 বিট অ্যাড করতে হয় তাহলে কয়টা ফুল অ্যাডার লাগবে? চারটা ফুল অ্যাডার লাগবে যদি আমি 4 বিট অ্যাডিশন করতে চাই। তাহলে 4 বিট ফুল অ্যাডার গুলোর প্রত্যেকটা অ্যাডার থেকে আমি কি পাচ্ছি? একটা ক্যারি আউট পাচ্ছি। এই ক্যারি আউটটা আমি চাচ্ছি কি করতে? পরের অ্যাডারের ক্যারি ইন হিসেবে ইনপুট করব। তার মানে আমার কাছে একটা ফুল অ্যাডার আছে, এই অ্যাডারটার নাম্বার দিলাম 0, এবং 0 অ্যাডার দুইটা ইনপুট নিতে পারবে a0 b0, আর c0 হচ্ছে ক্যারি ইন, s0 হচ্ছে তাদের সাম। যদি কোনো ক্যারি আউট থাকে সেই ক্যারি আউটটা আমি এখন পরের ফুল অ্যাডারের ক্যারি ইন হিসেবে ইনপুট করব। তো পরের ফুল অ্যাডারের ইনপুট হবে হচ্ছে a1
B1, আউটপুট হবে হচ্ছে S1, সি ইনটা হচ্ছে প্রিভিয়াস অ্যাডারের ক্যারি আউট। আবার এই অ্যাডার থেকে যেই সামটা পাবো, যদি কোনো ক্যারি থাকে, ক্যারি আউটটা পাঠাবো C2 পরের অ্যাডারের ক্যারি ইন হিসেবে, এন্ড সো অন। ওকে, A2 B2 A3 B3 এভাবে। তাহলে আমি কি করতে পারছি, আমি এরকম একটা রিপেল ক্যারি অ্যাডার বানিয়েছি যেখানে আমি একই সাথে 4 বিটস ইনপুট দিব প্লাস 4 বিটস ইনপুট দিব, তার মানে টোটাল 8টা বিট ইনপুট দিলে আমাকে একসাথে 4 বিট প্লাস 4 বিটের সাম আমি পেয়ে যাব। 4 বিট প্লাস 4 বিটের সাম আমি পেয়ে যাব। আচ্ছা, এখন এরকম যদি হয় যে আমার সামেশনের লাস্ট এখানে কোনো ক্যারি আছে, তাহলে সেটা কিভাবে আমি অ্যাক্সেস করব? বেসিক্যালি আমি অ্যাক্সেস করতে পারবো না, রাইট? স্যার কুড ইউ রিপিট একটু? যে আমি মনে করেন দুইটা 4 বিট বাইনারি নাম্বার যোগ করলাম, এবং দুইটা 4 বিট বাইনারি নাম্বার যোগ করার পর এমএসবি তে যে 2 বিট আছে এই দুটো যদি যোগ করি তাহলে আমি একটা সামেশন পাবো, রাইট? 0। জি। আচ্ছা, এখন আমি সামেশনটা কি বলছি, দিস ইজ দ্য সামেশন। এখানে আমার একটা ক্যারি আউট আসছে, সেই ক্যারি আউটটা কি? 1। তার মানে আমার ওই 1টাকে সামের ক্ষেত্রে কনসিডার করতে হবে, যেটা কিন্তু আমার এই সামের মেইন পার্টে নেই, রাইট? দ্যাট ইজ নট পার্ট অফ দ্য সাম। তার মানে আমি তখন এটাকে বলছি দ্যাট ইজ আ ওভারফ্লো and I'm considering this as part of the summation, right? Otherwise I cannot get the actual result. Yes. Okay, so now if we want to make the circuit or logic circuit in a logisim, আমার যেহেতু একসাথে অনেকগুলো বিট চলে আসে, তখন কিন্তু আমি ডিরেক্ট একটা সিঙ্গেল বিট ইনপুট নিতে পারি না। আমাদের কি ইউজ করতে হয়? we need to use a splitter. we need to use a splitter. splitter দিয়ে কি করি, যে একসাথে আমি অনেক 4 বিট ইনপুট দিলাম, 4 বিট ইনপুট দিলাম। স্প্লিটার হচ্ছে তারপরে ওই যে এলএসবি এর যে ভ্যালু দুটো, এদেরকে আলাদা আলাদা করে সাম করবে, যে এ 0 কে যে 0 তে পাঠাবে, বি 0 কে 0 তে পাঠাবে, তারপরে এ 0 আর বি 0 যোগ করবে, যোগ করে সাম যাবে এখানে, আর ক্যারি আউট যাবে সেকেন্ড অ্যাডারের ক্যারি ইন হিসেবে। ওকে, তার মানে 1 যাবে হচ্ছে A1 প্লাস B1, ক্যারি আউট যাবে হচ্ছে পরের অ্যাডারের ক্যারি ইন হিসেবে। এভাবে করলে আমি একটা সাম পাবো। আর ইফ দের ইজ ওভারফ্লো, যেটা ওই যে আমরা আগের এক্সাম্পলে পেলাম, ওই ওভারফ্লোটা এখানে পাবো 1, দিস ইজ দ্য ক্যারি আউট। ওই যে বললাম এখানে আমি আমার কারেক্ট সামটা পাবো না, হ্যাঁ, রাইট? সো দ্যাট ইজ দ্য থিং দ্যাট আই ওয়ান্টেড টু share from the previous example. Sir, if আমাদের ওভারফ্লো আলাদা করে আসছে, how does the computer actually know কখন হচ্ছে ওভারফ্লোটাকে অ্যাকসেপ্ট করবে কিনা? So it depends on what type of circuit you are building. হ্যাঁ, এখন আমি যখন when you are talking about computer, you are not basically talking about a very basic adder. We are talking about the ALU itself, which doesn't necessarily is only considering 4 bit as the sum, rather than it is considering either a 32 bit number or a 64 bit number, right? Yes, sir. So এই সিনারিও গুলোতে আমাদের কোনো প্রবলেম হবে না। যদি কোনো বড় ভ্যালু আসে, আমাদের তো এটা লিমিটেশন,
যে আমাদের উই ক্যান অনলি হ্যান্ডেল 64 বিটস, মানে হচ্ছে ওই 64 বিটের থেকেও যদি কোনো বড় ভ্যালু আসে তখন আমি ওই যে মিপসের ক্ষেত্রে যেরকম বলেছি, তখন আমি ওই যে দুইটা রেজিস্টারকে আলাদা করে কম্বাইন করছি টু গেট দ্য রেজাল্ট। সো দ্যাট ইজ বিং কনফিগার্ড ইন দ্যাট ওয়ে যে আমি তখন আমার সাম শুধু একটা রেজিস্টার থেকে নিব না, আমি দুইটা জায়গা থেকে নিচ্ছি। দেন আই এম মানে সর্ট অফ মার্জিং ইট এন্ড সেইং যে এই পুরোটা হচ্ছে আমার একটা ভ্যালু। মানে দ্যাট ওয়াজ ইউর কোয়েশ্চেন, রাইট? ইয়েস, ওইরকম। And does that explain or takes out some confusion? ইয়েস, ইট ডাজ। Okay. So হ্যাঁ, যেহেতু we are looking at a very low level, হ্যাঁ, so low level এর থেকে we are just trying to understand যে how does an adder work. But হ্যাঁ, when we move on to complex systems which follows uses register files, so সেখানে হচ্ছে these are all being stored in register files, যেখানে প্রত্যেকটা রেজিস্টার ক্যান হোল্ড either 32 or 64 বিট নাম্বারস। এন্ড প্রত্যেকটা জিনিসেরই একটা লিমিটেশন আছে। এখন আপনার যদি ওই জায়গাটা না থাকে, দেন you may get some errors যে আচ্ছা আমার এত বড় কম্পিউট করার ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি নেই in terms of a computer's processing. Okay, আচ্ছা, so now let's look at another type of problem. যে আমরা আসলে কি করছি, we are trying to find like an ideal solution, যে আমার কোন অ্যাডারটা মানে সবকিছু কেই আসলে ট্যাকেল করতে পারে। একটা দেখলাম আমরা ফার্স্টে যে হাফ অ্যাডারের ক্ষেত্রে একটা সমস্যা আমরা বের করলাম, যে হাফ অ্যাডারের ক্ষেত্রে যে দের ইজ আ ক্যারি, বাট এই ক্যারিটাকে আমরা কোথাও কনসিডার করছি না। এরপরে কি করা যায়, তাহলে বললাম যে আচ্ছা হোয়াট অ্যাবাউট ইফ আমরা ক্যারিটাকেও কনসিডার করি একটা ইনপুট হিসেবে, মেক আ ফুল অ্যাডার। আচ্ছা, ওকে, গুড। এরপরে বললাম আচ্ছা ফুল অ্যাডার যদি বানাই, কিন্তু আমার তো I can only add only one bit at a time. Yeah, what if I have n number of bits? So let's make an n bit adder. তাহলে প্রিভিয়াস অ্যাডারের ক্যারি আউটটাকে আমি পরের অ্যাডারের ক্যারি ইনে ইনপুট দিব। ওকে, সো এখন এই যে কাজটা আমি করছি, হ্যাঁ, এই যে ইনপুট যে নিচ্ছে, রাইট, তাহলে আমি কি ডিরেক্ট কি বলতে পারবো যে আমার সাম কত হবে উইদাউট ক্যালকুলেটিং ফুল অ্যাডার নাম্বার 0? মানে ইটস আ স্টেপ বাই স্টেপ প্রসেস না। আমি যদি ফুল অ্যাডারের 0 এটাকে কম্পিউট না করি, তাহলে কি আমি ফুল অ্যাডার 1 এর সামটা পাবো কারেক্টলি না বেসড স্যার, অন দ্য পাবেন না। ক্যারি? পাবো না, রাইট? তার মানে এখানে আমার কি ইন্ডিভিজুয়াল অ্যাডার সেপারেটলি কাজ করছে, তার মানে ওয়েট করতে হচ্ছে, দের ইজ আ ডিলে, যে এই অ্যাডারটা থেকে আমার ক্যারি আউটটা আসবে, তারপরে আমি এই অ্যাডারের কাজ শুরু করব। এই অ্যাডার থেকে ক্যারি আউটটা আসবে, তারপরে আমি এই অ্যাডারের কাজটা শুরু করব। এই অ্যাডার থেকে ক্যারি আউটটা আসবে, তারপরে আমি এই অ্যাডারের কাজটা শুরু করব, রাইট? তার মানে দের ইজ আ ভেরি বিগ ডিপেন্ডেন্সি এন্ড দের আর ডিলেজ, যে কতক্ষণ লাগছে আমার এই ক্যারি গুলো আসতে। আচ্ছা, এরকম কি তাহলে কিছু করা যেতে পারে যে যেখানে আমার কোনো ডিলে হবে না? যে আমি 4টা ইনপুট দিব, বলবো যে আমার ইনিশিয়াল ক্যারি ইন এত, আমার সাম এত, ডিরেক্ট বলে দিবে উইদাউট এনি ডিপেন্ডেন্সি, উইদাউট এনি ডিলে। ক্যারি লুক অ্যাহেড অ্যাডার দিন। ক্যারি লুক অ্যাহেড অ্যাডার দিয়ে, রাইট? সো ক্যারি লুক অ্যাহেড অ্যাডার ইজ আ সলিউশন উই ক্যান অ্যাপ্লাই। ওকে, সো এখানে কোন জিনিসটা আসলে এক্সট্রা, এই যে প্রত্যেকটা স্টেপ থেকে পরের স্টেপে যে ইনপুট যাচ্ছে, এখানে কিছু ডিলে আছে।
তা আমি যদি ধরে নিই যে প্রত্যেকটা স্টেপে 15 ন্যানোসেকেন্ড সময় লাগে ক্যারিটা জেনারেট করতে, তো এই প্রত্যেকটা ডিলেকে আমি বলছি দিস ইজ কল্ড আ প্রপাগেশন ডিলে ফর সাম। হ্যাঁ, যেটাকে আমি বলতে পারি যে টিএস, এটা হচ্ছে ডিলে। আর ক্যারি আউটপুট পেতেও আমার 15 ন্যানোসেকেন্ড সময় লাগে, দিস ইজ কল্ড প্রপাগেশন ডিলে ফর ক্যারি আউটপুট। তাহলে টোটাল প্রপাগেশন ডিলে হচ্ছে you can get যে n-1 times propagation delay for carry output plus propagation delay for sum, যদি এবং এখানে যদি ts আর tc এই দুটা নট ইকুয়াল টু হয় দেন অনলি দিস ইজ অ্যাপ্লিকেবল। আদারওয়াইজ যদি দুইটা ইকুয়াল হয় তাহলে কি আমাদের কোনো সমস্যা আছে? আমার ডিলে তো সেমই হবে, যে it will always be like 15, এখানে যেতে 30, এখানে যেতে 45, এখানে যেতে 30 60 ন্যানোসেকেন্ড ইকুয়াল সময় যদি লাগে, তাহলে আমার এই লাস্ট সামটা পেতে 60 ন্যানোসেকেন্ড সময় লাগবে, যেটাকে আমি এভাবে বলতে পারি যে 3tc plus ts, 3 times 15 is 45 plus 15। ওকে, আচ্ছা, so definitely we can use a carry look ahead adder। এখন ক্যারি লুক অ্যাহেড অ্যাডারের ক্ষেত্রে আমরা কি করতে চাচ্ছি? আমরা চাচ্ছি যে কোনো ডিলে ছাড়া আমি ইনপুট দিব, আমাকে সামেশন দিয়ে দিবে। সো সামেশন পাওয়ার জন্য আমাকে কি করতে হবে? তাহলে আমাকে একটা কম্বিনেশনাল সার্কিট বানাতে হবে। যে কম্বিনেশনাল সার্কিটটার কাজ কি? যে প্রথম স্টেজে আমাকে বলে দিবে যে প্রত্যেকটা অ্যাডারের ক্যারি ইনটা কি হবে, রাইট? আগে যে ডিপেন্ডেন্সিটা ছিল, আগে কি ছিল? আমাকে প্রিভিয়াস অ্যাডার থেকে যেই ক্যারি আউটটা আসছে সেটাই তো ক্যারি ইন। সো এই ক্যারি আউটটা কি এটা আমাকে আগে থেকেই বলে দিতে হবে উইদাউট ক্যালকুলেটিং, মানে উইদাউট নোয়িং অর নোয়িং দ্য সাম। এখন এইটা কিভাবে? আই হ্যাভ টু প্রেডিক্ট ইট, রাইট? আমাকে প্রেডিক্ট করতে হবে। সো প্রেডিক্ট করার জন্য উই বেসিক্যালি ক্যান ডিজাইন আ কম্বিনেশনাল সার্কিট। যে এই কম্বিনেশনাল সার্কিটটা থেকে আমি কি পাবো? আমি কম্বিনেশনাল সার্কিটটাকে একটা ইনপুট দিব যেটা হচ্ছে C0, কারণ প্রথমটা তো আমি জানি C0 এর ভ্যালু কত? জিরো। C0 এর ভ্যালু হচ্ছে 0। তাহলে এখন আমি যদি বলি C0 এর ভ্যালু 0 হলে C1 কি হবে? অবশ্যই আমাকে A0 B0 এই ভ্যালুটা দিতে হবে, A1 B1, হ্যাঁ, A2 B2, A3 B3 এই ভ্যালুটা দিতে হবে কম্বিনেশনাল সার্কিটে অ্যাজ ইনপুট। যেহেতু আমি জানি এগুলো হচ্ছে আমার ইনপুট, এটা দিলে আমি সাথে সাথে C1 C2 C3 কি হবে সেটা আমি জেনে যাব। ওকে, এখানে দুইটা জিনিস আমাদেরকে জানতে হয়, সেটা হচ্ছে যে একটা টার্ম হচ্ছে ক্যারি জেনারেশন আর একটা টার্ম হচ্ছে প্রপাগেশন। সো এইটা হচ্ছে আমাদের ফুল অ্যাডারের লজিক সার্কিট, যেটা আমরা একটু আগে দেখেছি, ফুল অ্যাডারের লজিক সার্কিট। এখন আমি যদি ক্যারি আউটে 1 আনতে চাই, ক্যারি আউটে 1 আনতে চাই, তাহলে এটা যেহেতু অর গেট, এই দুইটা ইনপুটের যে কোনো একটা 1 হলেই তো হবে, রাইট? জি স্যার। তার মানে কি একটা ওয়ে হতে পারে যে এই A XOR B এটা 1 হতে হবে, A XOR B 1 হতে হবে, আর C in এটাও 1 হতে হবে। এটা হচ্ছে 1 একটা ওয়ে, হ্যাঁ। তাহলে C in এখানে আমি 1 পাবো। অথবা আমি যদি ডিরেক্ট এইভাবে ধরে নেই যে আমার যদি এইখানে যে ক্যারিটা জেনারেট হচ্ছে এই ক্যারিটা কখন 1 হবে? যদি A আর B, মানে A আর B
এই দুটাই 1 হয়, 1 1 হলেই তো অ্যান্ড গেট দিয়ে আউটপুট কি আসবে, 1 আসবে। এ আর বি যদি দুইটাই 1 হয় তাহলে আমি এখানে 1 পাবো। তাহলে ক্যারি জেনারেশনের জন্য আমি কি এটা বলতে পারি যে এ বি যদি 1 হয় তাহলে আমি এটাকে লজিক্যাল এক্সপ্রেশনে লিখতে পারি এ বি, রাইট? ইয়েস স্যার। এ বিটাকে আমরা বলছি হচ্ছে ক্যারি জেনারেশন অর জি, ক্যারি জেনারেশন অর জি। আচ্ছা, আর হচ্ছে আমাদের এটা হচ্ছে এক পার্ট, আরেকটা পার্ট কি, এই যে এ এক্সর বি এটাকেও 1 হতে হবে, এ এক্সর বি এটাকে 1 হতে হবে, তাহলেই সি ইন হচ্ছে মানে 1 বা ট্রু হবে। তাহলে এই দুটো ট্রু হলে এটাকে আমি বলছি যে সি ইন উইল প্রপাগেট টু দ্য নেক্সট স্টেজ when only a XOR b is equal to 1। মানে এই সি ইনটা থেকে আমি ইনপুটটা আসবে শুধুমাত্র তখনই যদি a XOR b 1 আসে, তাহলে এটা 1 আসবে, সি ইন 1 আসবে এবং এটাকে 1 হতে হবে। কারণ a XOR b যদি 0 হয় তাহলে কি এই সি ইনটা আসবে এখানে? না স্যার, আসবে না। আসবে না। তার মানে সি ইন এখানে আসবে শুধুমাত্র তখনই যখন a XOR b 1 হবে। তাহলে আমি সেটাকে বলছি দিস ইজ আওয়ার ক্যারি প্রপাগেশন অর উই রিপ্রেজেন্ট দিস বাই পি, উই রিপ্রেজেন্ট দিস বাই পি। এখন এটা আমরা শুধুমাত্র একটা বিটের জন্য বলছি, উই আর টকিং অ্যাবাউট অনলি সিঙ্গেল বিটস। হ্যাঁ, নাও ইফ আই ওয়ান্ট টু জেনারেলাইজ দিস, তাহলে প্রথম C1 মানে হচ্ছে ফার্স্ট অ্যাডার থেকে, C1টা কোথা থেকে আসছে, এই যে C1, দিস ইজ আওয়ার C1। আগে যেটা জিরো থেকে। হ্যাঁ C0 থেকে, রাইট, C0 A0 B0 থেকে আসবে। আচ্ছা, তার মানে C1টা কি হবে, বেসিক্যালি C1 আমি তখনই পাবো যদি এই G0 1 হয় or P0 C0 1 হয়, রাইট? That's why we have a OR gate and the logical expression is just G0 or P0 C0, then I will get C1। এখানে কি আমি G0 কি জানি? G0 হচ্ছে কি A0 B0, রাইট? ইয়েস। A0 B0 তো আমি জানি, যেহেতু আমার কি ইনপুট কি কি হবে সেটা তো আমি জানি, A0 B0 A1 B1 A2 B2 A3 B3 আমি ইনপুট অলরেডি দিয়ে দিচ্ছি, রাইট? So I already know what is G0, A0 B0 and what is P0, A XOR A0 XOR B0, A0 XOR B0 is P0, okay? So now if we want to find C2, এখন C2 বের করার জন্য আমাদের কি জানতে হবে, C1 কি জানতে হবে, রাইট? কিন্তু আমি কি প্রবলেমটা কিন্তু সেম প্রবলেম যেটা আমরা আগে দেখছিলাম, প্রবলেমটা সেম প্রবলেম। কেন আমি যদি এখন বলি যে C2, লেটস রাইট ইট আপ সো ইট মাইট বিকাম আ লিটল বিট ক্লিয়ার। আমি কি বলছি, C2 ইকুয়াল টু G1 প্লাস P1 C1, রাইট? ঠিক আছে? জি স্যার। আচ্ছা, সো দ্য প্রবলেম দ্যাট উই উইল ফেস যে আচ্ছা আমি তো C1টা কিভাবে পাবো,
C1 পেতে হলে কি আমাকে এইটা ফার্স্টে ক্যালকুলেট করতে হবে, রাইট? ডু গেট মাই পয়েন্ট? Yes. C1 টা বের করতে হলে আমাকে এটা ক্যালকুলেট করতে হবে। সো isn't that the same issue we are facing, লাইক যে C1 টা বের করতে হলে আমাকে ফার্স্টে এই a প্লাস b এটা ক্যালকুলেট করতে হচ্ছিল। So isn't it the same case? So how is it then removing the propagation delay? স্যার সবগুলো ক্যারি একসাথে দিয়ে দিচ্ছে না টু ইচ অ্যাডার? না, আমি তো ক্যারি কি সেটা জানি না, আর আমাকে তো C1 ক্যালকুলেট করতে হবে। তার মানে আমাকে এখানে যেই ফর্মুলাটা আমি বের করলাম, এখানে আননোন কি কি? A0 B0 রাইট, C0 এগুলো কি আননোন না নোন? অলরেডি আমি জানি A0 কি, B0 কি, C0 কি, রাইট? Okay, let me write this up. A0 B0 plus A0 XOR B0 C0 given দেওয়া আছে কি? A0 দেওয়া আছে, B0 দেওয়া আছে, রাইট? আর C0 দেওয়া আছে কি 0। এগুলো আমরা জানি, কিন্তু C1 C2 C3 এগুলো কি দেওয়া আছে? না স্যার, এটা বের করা লাগবে। দেওয়া নেই, বের করা লাগবে। এখন যদি বের করা লাগে, তাহলে মাই কোয়েশ্চেন ইজ দেন হাউ ইজ ইট ডিফারেন্ট? এখন আমি যদি C2 বের করতে চাই, তাহলে C2 বের করতে হলেও কি ডিপেন্ডেন্সি আছে না, যে C1 আমাকে জানতে হবে, হ্যাঁ রাইট? মানে এখানে তাহলে C1 ইজ হোয়াট? আননোন, রাইট? এখানে G1 আননোন, G1 হ্যাঁ G1 আননোন, প্রবাবলি G1 আমি তো জানি, P1 ও আমি জানি, কিন্তু C1 টা আমি জানি না। তাহলে এখন আমাকে যদি এটা করতে হয়, তাহলে আমি একটা জিনিস করতে পারি, যে সবগুলোকে একটা কমন টার্মে নিয়ে আসবো। C1 কে আমি আর C1 রাখবো না, C1 কে কি করব? C0 তে কনভার্ট করে নিব। আমি কি এটা জানি যে C1 ইকুয়াল টু G0 প্লাস P0 C0? ইয়েস স্যার, আগের ইকুয়েশন থেকে এসেছে। হ্যাঁ, আগের ইকুয়েশন থেকে এসেছে। তাহলে এখন আমি যদি সব কিছুকে এই ফরম্যাটে নিয়ে আসি, যেখানে আমার আননোন কি? কোনো কিছু আননোন নেই। আমি A1 B1 জানি, A1 B1 জানি, C0 জানি, A0 B0 জানি, A0 XOR হ্যাঁ P0 এটাও জানি, রাইট? তাহলে C2 is not depending on C1 anymore. You get my point? ইয়েস স্যার। Okay. So same way I can calculate C3. C3 মানে কি? G2 plus P2 C2। তাহলে C2 এর মধ্যে আমি আবার C0 অলরেডি বের করেছি প্রিভিয়াসলি, এই যে C0। ওকে,
সো এখন এখানে আমার আননোন কিছু আছে C2 বের করার জন্য? আননোন কিছুই নেই। আমি A1 B1 দিয়ে G1 পাবো, A1 XOR B1 করলে P1 পাবো, A0 B0 G0 পাবো, আর A0 XOR B0 করলে P0 পাবো। সবকিছু আমি জানি, C0 এর ভ্যালুও জানি 0, রাইট? There is nothing unknown. এখন আমি যদি এটা 4 বিটের জন্য ডিজাইন করি, তাহলে আমি এরকম কিছু একটা পাবো, রাইট? যে C3 এও আমি কিসের মাধ্যমে বের করতে পারছি? জাস্ট C0 জানলে আমি C3 বের করতে পারছি, C2 বের করতে পারছি, C1 ও বের করতে পারছি। If I just know the value of C0 which is 0, right? মানে আমার কোনো প্রপাগেশন ডিলে নেই, তার মানে আমার কম্বিনেশনাল সার্কিটটা হচ্ছে বেসিক্যালি এমন একটা সার্কিট যেটা আমি ডিজাইন করছি। এই কম্বিনেশনাল সার্কিটটা কি সিম্পল না কমপ্লেক্স? Simple. ভেরি ভেরি কমপ্লেক্স। সো বেসিক্যালি এটাকে যদি আমি জেনারেলাইজ করতে চাই, আই উইল হ্যাভ সামথিং লাইক দিস। তার মানে আমার আননোন কি কি? কোনো কিছুই আননোন না। আমি অলরেডি জানি যে A0 A1 A2 A3 যদি 4 বিট প্লাস 4 বিট সাম করতে চাই, তাহলে আমি A0 A1 A2 A3 জানি, আর B0 B1 B2 B3 জানি। এটা হচ্ছে দুইটা নাম্বারের বিটগুলো, দুইটা নাম্বারের বিটগুলো। তাহলে এখন আমার কোশ্চেন হচ্ছে যে আমরা যে 4 ধরনের এরর দেখলাম, হ্যাঁ, তাহলে কি আমরা কি একটা সলিউশন আসতে পেরেছি যে দিস ইজ দ্য বেস্ট এরর? ক্যান ইউ টেল মি হুইচ ওয়ান ইজ দ্য বেস্ট এরর? Carry look ahead. Why? Because it calculates in multiple bits calculate করতে পারে and clock pulse মানে carry doesn't depend on the previous carry. Not necessarily true, somewhat. হ্যাঁ, যে এখন আপনার এই সার্কিটটা বানাতে গেলে ইটস নট আ স্ট্রেট ফরওয়ার্ড লজিক সার্কিট। আমি যদি বলি যে আপনাকে, হ্যাঁ, ইউ মেক দিস সার্কিট, হ্যাঁ, and then you make this circuit, which one is easier to make? The previous one. Previous one. You may get delay, but again depending on if you are working in an industrial perspective, you are trying to make a processor, there are pros and cons you have to handle, right? যে এখন ওই যে আমি যদি বলি যে আমার ইনস্ট্রাকশন গুলো যেন খুব সিম্পল হয়, দ্যাটস ওয়ান। ইনস্ট্রাকশন গুলো যেন খুব সিম্পল হয়, তাহলে ইউ মেক দ্য সার্কিট সিম্পল। এখন আপনি যদি বলেন না, আই নিড efficiency based on the time it takes to execute, তাহলে you may say okay, this is a good option, this carry, so this may be a better option in terms of time. যেহেতু আমার সার্কিটটা বানাতে অনেক কষ্ট হচ্ছে, it's a very complex, it becomes complex, যেহেতু আমি জাস্ট কয় বিট নিয়ে ডিল করছি এখানে, only 4 bits, তাতে আমার it has become like this. So if it is 16 bits, 32 bits, 64 bits, it will become much more complex, right? So again, there is a fine threshold you can choose which one basically you may apply in terms of the performance you need out of your system. Acha, so do you have any questions? So we'll basically just go through an example for this, so it's easier for you to understand. আচ্ছা, তার মানে আমরা একটা 4 বিট ক্যারি লুক অ্যাহেড অ্যাডার ডিজাইন করতে চাচ্ছি। কি করতে চাচ্ছি? দুইটা নাম্বার যোগ করতে চাচ্ছি, একটা হচ্ছে 1011 আর হচ্ছে 0110। ক্যারি ইন হচ্ছে 0। তাহলে আমার এখান থেকে জেনারেশন
হ্যাঁ, বিট বের করতে হবে, প্রপাগেশন বিট বের করতে হবে, ক্যারি বিট বের করতে হবে, সাম বিট বের করতে হবে। ওকে, আমাদের কি কি ফর্মুলা আছে? আমাদের এই ফর্মুলাগুলো আছে, যে আমরা এই ফর্মুলাগুলো ইউজ করতে পারবো টু ক্যালকুলেট দ্যাট। ওকে, সো ফার্স্ট উই ফাইন্ড যে আমাদের কি কি দেওয়া আছে। তাহলে a এর ভ্যালু দেওয়া আছে, এটা হচ্ছে a0, a1, a2, a3। b এর ক্ষেত্রে b0, b1, b2, b3, c0 হচ্ছে আমার c in দেওয়া আছে 0। তাহলে কি বের করতে হবে? আমার জেনারেট এন্ড প্রপাগেট এই দুইটা ফর্মুলা দিয়ে বের করতে হবে। তাহলে এখন i এর ভ্যালু যদি 0 হয়, যেহেতু 4 বিট, তো 0 1 2 3, তাহলে আমি g0 বের করতে পারবো a0 আর b0 হ্যাঁ এন্ড করলেই পাবো। তাহলে a0 b0 কি? a0 হচ্ছে 1, b0 হচ্ছে 0, তাহলে g কি হবে? 0। আর a0 b0 XOR করলে কি পাবো? 1 পাবো। 1। আচ্ছা, তাহলে কি পেলাম আমি? g0 পেলাম a0 b0 which is 0, p0 পেলাম 1। আচ্ছা, g1 কি হবে? a1 b1, a1 b1 কি? a1 হচ্ছে 1, b1 হচ্ছে 1, তাহলে 1 and 1 হচ্ছে 1, আর 1 XOR 1 হচ্ছে 0। তাহলে আমি কি পেলাম? g1 পেলাম আর p1 পেলাম। আর i এর ভ্যালু যখন 2, তাহলে g2 পাবো, a2 b2, g2 a2 হচ্ছে 0, b2 হচ্ছে 1, তাহলে এন্ড করলে 0 পাবো, আর XOR করলে 1 পাবো, যেহেতু ডিফারেন্ট। ওকে, g3 সেম, a3 b3, 1 and 0 0, আর 1 XOR 0 হচ্ছে 1। তাহলে আমি কি কি পেয়ে গেলাম? আমি g0 g1 g2 g3 পেলাম, আর p0 p1 p2 p3 পেলাম। তাহলে আমার যা যা দরকার সবকিছু পেয়ে গিয়েছি। তাহলে c1 কি হবে? g0 প্লাস p0 c0, তাহলে g0 হচ্ছে 0, c0 যেহেতু 0 এটাও 0 হবে, তাহলে 0 প্লাস 0 0, c1 হচ্ছে 0। c2 g1 p1 g0 p1 p0 c0, যেখানে c0 আছে এই পোর্শনটা সবসময় 0ই হবে, যেহেতু c0 0। আর g1 হচ্ছে 1, g0 হচ্ছে 0, তাহলে 1 পাবো। c2 হচ্ছে 1, c3 g2 হচ্ছে 0, শুধু এই যে g1 আর p2, g1 1 p2 1, তাহলে এটা হবে 1, g0 0 c0 0, তাহলে c3 হচ্ছে 1, c4 g3 plus p3 g2, g3 0, g2 0, g1 শুধু 1, p3 ও 1, p2 ও 1, তাহলে এটা 1, বাকি সব 0 0, এটা আসবে 1। তাহলে আমার সাম কি হবে? সাম হবে হচ্ছে ওই যে si equal to pi XOR ci, তাহলে 1 XOR 0 1, 1 XOR 0 1, তারপরে হচ্ছে 0 XOR 1, right? I might be wrong. Might not be wrong. Okay. So carry আসবে 1, আর সাম হচ্ছে আসবে 0 0 0 1, তাহলে ক্যারি আউট হচ্ছে 1। তাহলে কি আসবে? আমি যদি এটা যোগ করি, তার মানে আমার ইনিশিয়াল ভ্যালুটা কি ছিল? 1 0 1 1 আর b 0 1 1 0, মানে 11 প্লাস 6 ইন ডেসিমাল, which is 17। তাহলে আমার সাম আসলো হচ্ছে 0 0
0 1 0 0 0 1 ও রাইট C0 আমি ফার্স্টে S0 টা পাবো হচ্ছে P0 আর C0 P0 হচ্ছে 1 C0 হচ্ছে 0 এটা 0 বাকিটা 0 0 হচ্ছে 0 1 1 হচ্ছে 0 1 1 হচ্ছে 0 এখন বোঝা গেছে ওকে তাহলে ক্যারি আউট এটা আরেকবার একটু বলবেন? কোনটা সামটা কিভাবে করেছেন? সাম সাম করেছি হচ্ছে PI XOR CI তাহলে S0 ইকুয়াল টু হচ্ছে P0 P0 কত I এর ভ্যালু যখন 0 P0 হচ্ছে 1 আর C0 হচ্ছে 0 1 আর 0 XOR করলে কত আসে 1 আচ্ছা S1 হচ্ছে P1 XOR C1 P1 কত I এর ভ্যালু যখন 1 P1 হচ্ছে 0 C1 কত C1 হচ্ছে 0 তাহলে 0 XOR 0 হচ্ছে 0 রাইট XOR হচ্ছে শুধুমাত্র যদি ডিফারেন্ট থাকে 1 0 অথবা 0 1 হলে 1 পাবো 0 0 1 1 হলে 0 পাবো এরপর S2 কি হবে P2 XOR C2 তাহলে P2 কি P2 হচ্ছে 1 C2 হচ্ছে 1 তাহলে 1 1 XOR করলে 0 পাবো S2 0 S3 হচ্ছে P3 C3 XOR P3 হচ্ছে 1 আর C3 হচ্ছে 1 তাহলে এটা পেলাম 0 আর C4 টা হচ্ছে আমার ক্যারি আউট C4 হচ্ছে ক্যারি আউট ওই যে আমার যে দিস ইজ দ্য লাস্ট ওয়ান এটা হচ্ছে আমার ক্যারি আউট বের হবে এই যে ক্যারি আউট C4 তাহলে আমার সাম কি পেলাম S0 S1 S2 S3 তাহলে S0 হচ্ছে 1 S2 হচ্ছে S1 হচ্ছে 0 S2 হচ্ছে 0 S3 হচ্ছে 0 তাহলে 0 0 0 1 সাম পেলাম এখান থেকে সাম পেলাম আর ক্যারি আউট হচ্ছে 1 তাহলে এই যে 1 এখানে আসবে এটা আমার ক্যারি মানে ওভারফ্লো যেটা তাহলে এই আমি পাবো হচ্ছে আমার 11 প্লাস 6 ইকুয়াল টু 17 বুঝা গেছে জি স্যার। okay does anybody have any other question and most of the things you already should know but we just have a quick refresher and overview so you can recall how these circuits work in the end these are the parts of a very low level circuit when we add these to a processor it is a little bit more complex as we already saw in the assembly language that these are we need to store these numbers in register files and these are not necessarily 4 bits they become gradually larger okay Acha, so if you do not have any question we will take attendance and in the next class we will basically start the new chapter which is one of the most important chapter in this course which is how to design what are the components of processor and how we can design a processor and then that next lecture is
part of your final syllabus, but we have an extra time because you wanted to take extra time. And in the next week, Monday, we will have our review class for midterm. And then on the 22nd, we will have our midterm in class. Do you have any other questions before we move on to attendance? Okay. Sir, will there be any bonus question বা extra question? Optional কোনো question থাকবে? যে কোশ্চেন গুলো আছে ওগুলাই অ্যান্সার করে শেষ করতে পারবেন না, সো বোনাস কোশ্চেন অ্যান্সার করার সময় পাবেন না, দ্যাটস জিস্ট। হ্যাঁ, so you need to answer all the questions in the midterm. So you need to practice a lot, as I have already elaborated in every class. Okay, let's take attendance. Abu Bakr Siddiq, Talha, সরকার সুরিদ রয়, Present, sir. মেহজাবিন নূর, মেহজাবিন নূর, তানভীর বিন হোসেন আরিক, তানভীর বিন হোসেন, রুতাবা আদিবা রহমান, if your mic doesn't work, just Present. okay. MD ফাহিম হোসেন মিরান, Yes, sir. okay. প্রিয় রায়হান, Present, sir. মেহের জাবিন সুপ্রভা. Present, sir. Oh, and as well, I will give your quiz marks in RDS hopefully soon. হ্যাঁ, রুতাবা, ওকে। প্রপন্তি চক্রবর্তী, প্রপন্তি, Present, sir. নাবিহা নাহিন, Present, sir. আয়েশা হোসেন, Present, sir. আল ওসামা তানভীর, Present, sir. ফারহান জাইফ হোসেন, Present, sir. তানজিম আল Present, ইসলাম, sir. সাজিদ ইবনে হাফিজ, Present, sir. কাজী সাজ্জাদ মাহিন, Present, sir. আহনাফ তৌসিফ নেহাল, Present, sir. বরকতুল্লাহ অপু, বরকতুল্লাহ অপু, মেহজাবিন নূর, ওকে। তাসনিম রহমান, Present, sir. সৈয়দ মোহাম্মদ জুবায়ের আব্দুল্লাহ, Present, sir. খালিদ হাসান তামিম, Present, sir. সুমাইয়া চৌধুরী, Present, sir. শিহাব সারার, Present, sir. ইলহাম রহমান পুষ্পিতা, ইলহাম রহমান, নাফিস ফেরদৌস, Present, sir. আয়শা আবিদিন, Present, sir. তানভীর আহমেদ বিজয়, Present, sir. রাহিকুল ইসলাম আলিফ, Present, sir. তরিক হাসান, Present, sir. সালমান কবির, Present, sir. কায়নাত সরকার,
Present, sir. এমডি রাতুল আরেফিন, শামিম, এমডি তাসলিম সুয়াদ, Yes, sir. ওকে, সাকিবুর রহমান, Present, sir. সাকিবুর রহমান, ওকে, নীলিমা ইসলাম, Present, sir. ওকে। সো থ্যাংক ইউ অল। হ্যাঁ, hopefully I will upload your quiz marks, and if you want to, Present. if you have any confusion, come to the office hour on Thursday or Saturday. ঠিক আছে, স্যার আমার অ্যাটেন্ডেন্স মিস হয়েছে। নাম কি? আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক তালহা। ওকে, ইয়েস স্যার। ঠিক আছে। Anybody else? Okay. So that's all. I will see you in the next class. Assalamu alaikum, sir. Allah Hafiz, sir.